This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, রাহুল গান্ধী কি বিয়ে করছেন? না, আমি নয়। রাহুল গান্ধী কিন্তু একটা জায়গায় প্রচারে গিয়ে সেরকম কিছু বলেছেন জানিয়ে এই মুহূর্তে আলোচনায় প্রচন্ড সরগরম জাতীয় রাজনীতি। সেই খবরের সন্ধান দেবো। তবে আজকে হটস্পটে কোন কোন ইস্যুগুলো থাকছে সেই ইস্যুগুলোর সঙ্গে আপনাদের বরং পরিচয় করে দিই। সবার প্রথম ইস্যু জামালপুরের শাহজাহান। সন্দেশখালী শাহজাহান নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি, আপনারাও ভুলে যাননি। তাই জামালপুরেও কি সেরকম শাহজাহান তৈরি হয়েছে? তার আবার বাহিনীও আছে, তাদের আবার দাপটও রয়েছে। এলাকার মানুষটা কি ভয় কাঁপে? কে এই শাহজাহান জানাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু, বিমার টাকাতেও শাসক নেতার নজর। শাসক নেতার বিরুদ্ধে প্রচুর তোলাবাজির অভিযোগ ওঠে, বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে, কিন্তু একটা মানুষ মারা গিয়েছেন, তার বিমার টাকা পাচ্ছে তার পরিবার, সেখান থেকেও নাকি তোলা তুলবে, সেরকমই তো অভিযোগ। কোথায় জানাবো আপনাদেরকে, বিস্তারিত জানাবো। তবে থার্ড ইস্যু, শিক্ষক পিটিয়ে অধরা। গতকাল থেকে এই খবর টানা আমরা দেখে আছি টিভি9 বাংলা। বেলঘরিয়ায় শিক্ষক মদ্যপানের প্রতিবাদ করতে গিয়েছিলেন, ভোরবেলায় মদ খাচ্ছিল, তখন বলতে গিয়েছিলেন শিক্ষক, তাকে ধরে বেধড়ক মারধর করা হয়। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু শাসক দলের নেতা ঘনিষ্ঠদের না এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না পুলিশ। কেন জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে ওই যে বললাম না, সন্দেশকারী শাহজাহান, এই নামগুলো যেন আবারও রাজ্য রাজনীতিতে চর্চায় উঠে আছে। কি কারণে চর্চায়? পূর্ব বর্ধমানের জামালপুরের শেখ ফিরোজের জন্য। কারণ এর নাকি কর্তৃত্ব প্রচুর। আর কেন কর্তৃত্ব বলুন তো? তার স্ত্রী পঞ্চায়েত প্রধান। ভাবুন, তিনি নিজেও নন, একজন পঞ্চায়েত প্রধানের স্বামী। তার এতটাই দাপট, এতটাই প্রতাপ, এতটাই অর্থবল, এতটাই বাহুবল যে এলাকার মানুষরা নাকি রীতিমতো ভয়ে কাঁপেন। তবে দেওয়ালে পিঠ ঠেকে গেলে তো একসময় প্রতিবাদ করতে হয়, তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদে নামছেন। এই শেখ ফিরোজ, যাকে শাহজাহান বলছেন তারা, সেই শেখ ফিরোজের গ্রেপ্তারির দাবি করছেন। বছরখানেক আগের সন্দেশখালীর এই ছবি এখনো জনমানুষ হয়ে টাটকা। শাহজাহান বাহিনীর জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দেশখালী। তারই ছায়া এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুরেও আরেক শাহজাহান, এলাকার দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ ফিরোজ। বাড়ি বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে, যার দাপটে তটস্থ চক্ষণজাদি, চকৃষ্ণপুর, জামুদহ সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। নিজের বাহিনী নিয়ে জুলুম, জমি দখল, তোলাবাজি থেকে শুরু করে অত্যাচার। অভিযোগের তালিকা দীর্ঘ। ছিল লোকজন নিয়ে চড়া হতো, মানুষকে মারধর করেছে, অত্যাচার করেছে, ঘর থেকে বেরোতে দেয়নি, জোর করে জমি লিখে নিয়েছে। কারো কাছ থেকে এই একটু খাসের জায়গা দিচ্ছে, সেখানেও পয়সা নিচ্ছে। সন্দেশখালীর মতোই আমরা আছি এখন। জোর জবরদস্তি ভাবে কারো দোকান থেকে মাল নিয়ে এসছে, কারোর কাছ থেকে বালি নিয়েছে, বালির টাকা দেয়নি, কারোর কাছ থেকে পাথর নিয়েছে, পাথরের টাকা দেয়নি। দলের বড় কোনো পদে না থেকেও ফিরোজ প্রভাবশালী, এলাকা তাঁর দাপটে কাঁপে। ফিরোজের স্ত্রী 2018 থেকে এখনও বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পদে। স্থানীয়রা বলছেন, নিজেকে নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করে প্রভাবশালী হয়ে উঠেছেন ফিরোজ। হয়ে উঠেছেন বেরুগ্রাম অঞ্চলের বেতাজ বাদশা। শুধুই জবরদখল নয়, মসজিদের জমিতে জিম সেন্টার, স্কুলের সম্পত্তি পর্যন্ত ফিরোজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি, একতরফা ভাবে সবকিছু দখল করে নিল। মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে, এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল, সেইটাও আমরা ঘুরিয়েছি। আমি চাপিয়ে বিক্রি করেছি 2 টাকা, 2 লাখ 90 টাকা বহু টাকা করেছি। কি বললো? বলে নিয়ে দেবো, মারা করবে। আচ্ছা, আর ভয় চাই দিব। দাদা শাহ আলম মল্লিক, হ্যাঁ, উনি ক্যান্সার রোগ আক্রান্ত। বর্তমানে ওনার চিকিৎসার জন্য একটা বেশ পরিমাণ টাকার দরকার। অনেক চেষ্টা করেছি, অনেকে অনুরোধ করেছি যে কিছু টাকা তোকে দেওয়া হোক, কিন্তু হাতে পায়ে ধরে পায়নি কেউ। শেখ ফিরোজের বিরুদ্ধে বেরুগ্রামে তৈরি হয়েছে তীব্র জনরোষ। তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে এককাট্টা হয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযুক্ত সেই শাসক নেতার দাবি, একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে, যাতে আমি একটু আমাকে দমাতে পারে। ফিরোজের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন উঠতেই অস্বস্তি বেড়েছে তৃণমূল শিবিরে।
প্রকাশ্যে মুখ না খুললেও দলের নেতাদের একাংশ ফিরোজের কাজকর্মে ক্ষুব্ধ। বছর 3 আগে ফিরোজের বিরুদ্ধে এসপির কাছে নালিশ ঠুকেছিলেন কয়েকজন পঞ্চায়েত সদস্য। তখন প্রশাসন পদক্ষেপ করলে কি বেরুগ্রাম অঞ্চল সন্দেশখালীর রূপ নিত? প্রশ্ন স্থানীয় নেতা থেকে বিরোধীদের। যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেরুগ্রাম অঞ্চল সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সমান দায়ী। খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে, দলকে জানাবো। দাদাগিরি, দাপট, জুলুম, অভিযোগের পাহাড়। সন্দেশখালীর শেখ শাহজাহানকে মনে করিয়েছে জামালপুরের শেখ ফিরোজের কীর্তিকলা। সন্দেশখালীর একসময় বেতাজ বাদশাহ এখন জেলে। বেরুগ্রামের ত্রাস ফিরোজের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে প্রশাসন? মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো তাহলে ক্ষমতার ছত্রছায়া থাকলে কি হয়, সেই ক্ষমতাটা যদি আবার শাসক দলের হয় তাহলে তার প্রভাবটা কতটা বাড়ে দেখছেন। ভাবুন, আপনি কোথাও জমি কিনতে যাবেন, তার জন্য টাকা দিতে হবে। আপনি নতুন বাড়ি করবেন, তার জন্য টাকা দিতে হবে। কিন্তু ভাবুন তো, দুর্ঘটনায় আপনার পরিবারের একজন সদস্যের মৃত্যু হয়েছে, তার বীমার টাকা আপনি পাবেন, সেটাতেও যদি তৃণমূলের লোক এসে টাকা চায়, তোলাবাজি করে। বিস্ফোরক অভিযোগ উঠছে মিনাখার তৃণমূল নেতার বিরুদ্ধে। 6 বছর আগে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রবি ভুইয়ার। পরিবার বীমার 15 লক্ষ টাকা পেতেই তৃণমূল নেতারা তাণ্ডব শুরু করে দিয়েছেন। 2 লক্ষ টাকা চাই, এরকমই অভিযোগ করছেন তৃণমূলের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে। শুনুন। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে আমাকে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। তা আমি বলেছি যে আমি 50 টাকা বেশি দিতে পারবো না। তা মানে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি, তাই সেই টাকা ওদের দিতে হবে। আর বলছে যে তোদের, হ্যাঁ না এমনি দিতে হবে। আর বলছে জোর করে বলতে, ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টে গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8,500 টাকা নিয়েছিল, নিয়ে সেই টাকা মানে ওরা না কী করেছে আমি জানি না, আমি তখন ছোটো ছিলাম। আর এখন আমি মানে ওরা আমাকে মানে এত প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন, তাই পালিয়ে লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি। এই মুহূর্তে প্রশাসনও আমাদের হুমকি দিচ্ছে, আর বিশ্বজিৎও হুমকি দিচ্ছে প্রশাসনের কাছে বসে, যাতে আমরা গিয়ে ওখানে আমাদের নত স্বীকার করি বা ওনাদের কাছে মাথা নত করে চলে আসি, এই ব্যবস্থাই করছে। তাই প্রশাসন আর মাননীয় ছাড়া আমাদের উপায় নেই। শুনেন কি ভয়ানক অভিযোগ, মানে বাড়িতে ঢুকে মা ছেলেকে মারধর করা হচ্ছে, বাবার বীমার টাকা পাবে, তার থেকে টাকা যদি তারা না দেয় তাহলে তারা নিজের বাড়িতে থাকতে পারবেন না। খুনের হুমকি দেওয়া হচ্ছে। আপনার চোখের সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতে দেখেন, আপনি তো এগোবেন, আপনি তো সাহায্য করবেন না, তার জন্যও আপনি টাকা চাইবেন যে তাকে আমি হেল্প করেছিলাম, সে মারা গেছে তো কি হয়েছে, তার বীমার টাকা থেকে আমাকে 2 লক্ষ টাকা দাও। এটা কেউ করতে পারে? স্বাভাবিকভাবে রাজনীতি শুরু হয়ে গেছে। বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শুনুন। আর যার বিরুদ্ধে মূলত অভিযোগ এই বিশ্বজিৎ মণ্ডল, তারই একসাথে শোনাতেই হবে। এরা তোলাবাজ, কাটমানি নির্ভর, তবুও পুলিশ প্রশাসন দেখেও দেখে না এবং দলেও এদের মর্যাদা বৃদ্ধি পায়। এদের বাইরে থাকার বিন্দুমাত্র যোগ্যতা নেই। এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উচিত। তবে আমাদের আশঙ্কা যে এরা জেলের অপরাধ মনস্ক মানুষকে তৃণমূল মনস্ক করে দেবে কিনা, যেটি আরো বেশি ভয়ঙ্কর। এই ধরনের কোনো ঘটনা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজকে থানাতে সমস্ত ওদের বাড়ির লোকজন সবাই গেছিল, ঠিক আছে, গিয়ে কথাবার্তা বড় ডাকার পরে আলোচনা হয়, ওরা উপস্থিত হয়নি। হ্যাঁ, ওরা বাড়ির ফ্যামিলি এন্টার সবাই ছিল, মানে যারা ওই সময় ঘটনাটা ঘটে 18 সালে সরস্বতী পুজোর বিসর্জনের দিন আমার বাড়ি থেকে সরস্বতী ঠাকুর নিয়ে বার হতে গিয়ে কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা কেউ জানতাম না সেই সময়। হ্যাঁ, এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে, এর কিছু হ্যাঁ, এসব সব ভিত্তিহীন ঘটনা। মিনাখায় তাহলে কি অভিযোগ শুনলেন? তোলা দাও বীমার টাকা, না হলে তোমাকে বাড়িতে থাকতে দেবো না, হুমকি দেওয়া হচ্ছে খুনের। সোনারপুরের একটা কথা শুনবেন নাকি, মানে টাকা দাও না হলে শারীরিক সম্পর্ক তৈরি করো, এরকমই তো হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল কাউন্সিলর সেই এরকম প্রস্তাব দিয়েছে, তোলা না দেওয়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। সোনারপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা। ওই মহিলার অভিযোগটা শুনুন। আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো, 2টো অপশান দিলাম তোমাকে, 2টো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে, তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি,
ভালো করে বেঁধে দেবে, হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছো, কি মনে করছিলাম? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে, বাবাকে তো বলতে পারিনি, পরে বাবাকে বললাম, বাবাও তো কান্নাকাটি করছে। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যার বিরুদ্ধে মূলত এই অভিযোগ, এই কাউন্সিলর, তিনি বলছেন সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, যদিও এই কাউন্সিলরের গ্রেপ্তারের দাবি করছেন স্থানীয় বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল, উনি প্রচন্ড বিধায়কের ঘনিষ্ঠ। এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। তারপর ওই মহিলা বাড়িপুরে মহিলা পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার অভিযোগ জমা নেয়। তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে খালি অভিযোগই জমা পড়বে। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। মহিলাটিকে আমি জানি না, চিনি না, আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। দেখুন, প্রত্যেকটা অভিযোগ উঠছে যাদের ক্ষমতা রয়েছে তাদের বিরুদ্ধে, এবং যারা শাসক দলের ঘনিষ্ঠ বা শাসক দলের কাউন্সিলর বা শাসক দলের বড় বড় নেতা তাদের বিরুদ্ধে। এবার একটা অভিযোগ দেখুন, বেলঘরিয়ার ঘটনা গতকাল আপনাদের দেখিয়েছিলাম না, যে একজন আঁকার টিচার বাড়ির সামনে মদ্যপান করা হচ্ছিল ভোরবেলায়, তখন তিনি প্রতিবাদ করেছিলেন, তাকে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ঘটনায় জানেন তো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রশ্নটা কোথায়? সেখানে প্রশ্ন উঠছে তৃণমূল কর্মী বিজয় নট্ট ওরফে পাপাই সহ 2 অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? বিভিন্ন ঘটনায় আমরা পুলিশের তৎপরতা দেখেছি, পুলিশ বিভিন্ন জায়গায় খুব অতিরিক্ত তৎপরতার সঙ্গে অনেকে গ্রেপ্তার করেছে, অনেক তাবড়ো তাবড়ো দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। কিন্তু এক্ষেত্রে এই তৃণমূল কর্মী বিজয় নট্ট ওরফে পাপাই সহ 2 অভিযুক্ত কোন কেউকেটা ঘনিষ্ঠ যে তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না, তাদেরকে ধরা যাচ্ছে না, এই প্রশ্ন করছেন কিন্তু এলাকার মানুষই। শুনুন। মাস্টারমশাই প্রতিবাদ করেছে, মদ খাওয়ার প্রকাশ্য দিবালোকে প্রতিবাদ করার জন্যই তো এই ঘটনা। স্যার কটূক্তি করেছে বলে আমি কেন অঞ্চলের মানুষরা বিশ্বাস করবে না? সেই গার্ডওয়ালগুলোর মধ্যে বসে যেইভাবে তারা যা করার করে, যে কোনো নোংরামি জিনিস তো স্বাভাবিকভাবেই বাধা দিতে গেলে তখন আক্রান্ত হবে। এই মাস্টারমশাই ছেলে হিসাবে আমরা ছোটোর থেকে, আমি খুবই ছোট, আমার খুবই ভালো ছেলে। আর যেসব এইসব গুজবগুলো দিচ্ছে না, এই যে মাস্টারমশাইয়ের নামে নানা রকম এগুলো দিচ্ছে, এই প্রতিবাদ করার জন্য আজকে এই অবস্থাগুলো, তারপরে মায়েরও খেতে হলো। মিথ্যা অভিযোগ যেহেতু ফেসে গেছে এই ঘটনা ঘটে, হ্যাঁ মেয়েটি এবং মেয়েটির সঙ্গে যা ছেলেরা ছিল সবকটা ছেলেই ফেসেছে। কারণ মহিলা যত যুক্ত আছে ওদের সঙ্গে, তা এখন বিচার তো এখন এইটা করলো কেন? আজকে আমার ওকে করেছে, আজকে আমার ছেলেকে করবে, এইটাই তো ব্যাপার না? এইটাই বলছি। প্রতিবাদ করবে, প্রতিবাদ করব যাতে এটা না ঘটে, দ্বিতীয়বার না হয় এগুলো। শিক্ষক মদ্যপানের প্রতিবাদ করেছেন, তাই জুটেছে মার। তিনি অভিযোগ করছেন, তখন তাকে পাল্টা অভিযোগ করছেন ওই দলে থাকা সেই মহিলা। বুঝতে পারছেন? স্বাভাবিকভাবে স্থানীয়রা বলছেন যে এই যে বিজয় নট্ট ওরফে পাপাই, যাকে এখনো পর্যন্ত পুলিশ ছুতে পর্যন্ত পারেনি, সেটা কি উত্তর দমদমের চেয়ারম্যানের ঘনিষ্ঠ। শাসক দলের কাউন্সিলর কি বলছেন শুনুন। এই ছেলেটা চারিদিকে মারধর করে, এই করে, মস্তানির ধরনের একরকম। এই মস্তানি তো চলবে না, এই মস্তানির বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের উপরে চড়া হয়েছিল, আমাদের উপর না, আমাদের কর্মীদের উপরে চড়া হওয়ার জন্য আমি তখন একে প্রতিবাদ করেছিলাম, তখন একে এলাকার থেকে আমরা বের করে দিয়েছিলাম। নৃশংস রাজনীতিতে জানেন তো কখনো কখনো নরম মুহূর্ত আসে, কখনো কখনো রুক্ষ মরুভূমির মধ্যে শান্তির বৃষ্টি হয়। কেন এই কথা বলছি? জাতীয় রাজনীতিতে আজ তেমনই এক ব্যতিক্রমী দিন। এসআইআর নয়, ভোট চুরির অভিযোগ নয়, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর অপসারণ আইন নয়, আজ সারাদিন সরগরম থাকলে একটা মিষ্টি বিতর্কে। রাহুল গান্ধী কবে বিয়ে করবেন? বিহারে ভোটার অধিকার যাত্রার মধ্যেই কথার ছলে রাহুল গান্ধী
প্রসঙ্গটা এনে ফেললেন। শুনুন। লাদাখের পর বিহার, প্রচারে রাহুল গান্ধী মিল মোটরসাইকেলে। এসআইআর বিরোধিতায় এক হয়েছে ইন্ডিয়া ঐক্য, ঐক্যের পরীক্ষা বিহারে। বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করতে বিহার চষে ফেলছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গী সিপিআই এমএলএর দীপঙ্কর ভট্টাচার্যের থেকে শুরু করে আরজেডির তেজস্বী যাদব সকলে। তীব্র আক্রমণাত্মক প্রচারের মাঝে হঠাৎ বিসমিল্লাহ শেহনাইয়ের সুর। আরারিয়ার সাংবাদিক বৈঠকে চিরাগ পাসওয়ানকে নিয়ে প্রশ্ন উঠল। चिराग पासवान से अगर आप सवाल जो पूछ रहे हैं, हम इस पे कोई टिप्पणी नहीं करेंगे, लेकिन उनको सलाह जरूर देंगे। हमारे बड़े भाई जल्द से जल्द शादी कर लें। রাহুল গান্ধী হঠাৎই প্রসঙ্গটা নিজের দিকে টেনে নিলেন। IANS से अभिषेक मेरे लिए भी एप्लीकेबल है। पापा कब से कह रहे हैं नहीं चल रही है इनके फादर के साथ। গত কয়েক বছরে লালু প্রসাদ যাদবের কাছাকাছি এসেছেন রাহুল গান্ধী। ভোট অধিকার যাত্রার সূচনায় পাটনার মঞ্চ থেকে দুজনেই এক স্বরে বিজেপিকে ভোট চোর বলেছেন। তবে রাজনৈতিক সমন্বয় শুধু নয়, ব্যক্তিগত সমীকরণও যথেষ্ট মসৃণ। লালু প্রসাদ যাদবের কাছে রাহুল গান্ধীর মাংস রান্না শেখার ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিল। সেই লালু প্রসাদ যাদবও ইন্ডিয়া ঐক্যের জন্মলগ্নে রাহুল গান্ধীর বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন। তখনও জোটের নামকরণ হয়নি এবং নীতিশ কুমার বিরোধী শিবিরেই ছিলেন। बात तो हम लोग आप सलाह माने नहीं, बिया नहीं किया, शादी कर लेना चाहिए था। और अभी भी समय गया बीता नहीं है, शादी करिए और हम लोग बराती चले और शादी करिए, बात मानिए। आपकी मम्मी हमको बोलती एकदम पक्का करना पड़ेगा। मम्मी आपकी बोलती थी कि आप हमारा बात नहीं मानता, शादी करवाइए आप। আজ বলে নয়, রাহুল গান্ধীর বিয়ে নিয়ে চর্চা সংসদীয় রাজনীতিতে তাঁর প্রথম দিন থেকেই চলছে। 21 বছর পরেও তার বিরাম নেই। কখনো সোনিয়ার বাসভবনে গ্রাম্য মহিলারা এসে সোনিয়ার কাছে রাহুলের বিয়ের প্রসঙ্গ তোলেন। शादी रखे राहुल की, आप लड़की ढूंढ लो ना, हो जाएगी। शादी रखे राहुल की, आप लड़की ढूंढ लो ना, हो जाएगी। কখনো ভারত জোড়ো যাত্রার ফাঁকে পথসভায় এক কংগ্রেস সমর্থক বিয়ের দাবি তুললে রাহুল বেকায়দায় পড়ে যান। दिल से बहुत बहुत धन्यवाद। पहले उसका जवाब दो। क्या जवाब है उसका? क्या सवाल क्या है भाई? क्या सवाल है? क्या सवाल है? अब जल्दी करनी पड़ेगी। কখনো জম্মুতে ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল নিজেই জিজ্ঞেস করেন, বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে না? What about marriage pressure? Oh, I don't want to get married. I don't want to get married anytime soon. Are you talking about the society or a person? She's trying to get me into trouble. So, what do you think about marriage? 21 বছর পরও রাহুল গান্ধীর বিয়ে নিয়ে কৌতূহল এবং আগ্রহের অন্ত নেই, তাই জিজ্ঞাসাটাও এখনো প্রাসঙ্গিক। সাম্প্রতিক কয়েকটি ঘটনা রাহুল গান্ধীর বিয়ে নিয়ে কৌতূহলীদের আরও আশাবাদী করে তুলেছে। 60 পেরোনোর পর বিয়ে করেছেন বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও বিয়ে করেছেন। দুটি শুভ পরিণয়ী রাজনীতির বদ্ধ হওয়ায় যেন টাটকা বাতাস বয়ে এনেছিল। রাহুল গান্ধীর বিয়ে নিয়েও তেমনই গুড নিউজ চান অনুরাগীরা। अब जल्दी करनी पड़ेगी, अब जल्दी करनी पड़ेगी। ब्यूरो रिपोर्ट, TV9 बांग्ला।